ডিয়ার স্টুডেন্ট, জিওগ্রাফি 12 থার্ড সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের আমরা জানি যে ভারতের ভূগোল যেটা বা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার 7টি চ্যাপ্টার। এই 7টি চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা দেখব বাণিজ্য এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বাণিজ্য এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে যেটা সব থেকে শেষ পার্ট, সেই শেষ পার্টটি হলো আমাদের বাণিজ্য। এই বাণিজ্য বলতে আমরা কি বুঝি? বাণিজ্য হচ্ছে কোনো একটি অঞ্চলের বা যে কোনো জায়গায় সেখানকার মালপত্র, কোনো দ্রব্য, এই দ্রব্য এবং মালপত্রর ক্রয় বিক্রয় এবং এক স্থান থেকে আরেক স্থান যাতায়াতকে আমরা বলি কি বাণিজ্য। এই বাণিজ্যের সঙ্গে আরেকটা জিনিস আছে, যুক্ত আছে, সেটাকে বলে ব্যবসা। ব্যবসাটা কি? ব্যবসা কোনো একজন মানুষ বা কোনো একটা কোম্পানি তারা যখন এই দ্রব্যগুলোর কোনো সামগ্রিকভাবে বা অর্থনৈতিকভাবে কোনো দেশের সঙ্গে লেনদেন করবে, কোনো বাজার দ্রব্যের সঙ্গে এবং সেখানকার মানুষজন অথবা ডাইরেক্ট সেখানকার কোনো ব্যবসায়ী বা মুষ্টিমেয় লোকের সঙ্গে আদান প্রদান করবে, সেটাকে আমরা বলছি ব্যবসা। তাহলে আমরা এবার দেখে নেব বাণিজ্যের প্রকারভেদ। বাণিজ্যকে প্রধান যদি আমরা দেখি দুটি ভাগে ভাগ করা হয়, একটা অভ্যন্তরীণ বাণিজ্য, একটা বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, পাইকারি ও খুচরো বাণিজ্য। পাইকারিটা কি? পাইকারি হচ্ছে যদি আমরা দেখি যে কোনো একটা কোম্পানি, বৃহৎ কোম্পানি, তারা তাদের দ্রব্য সামগ্রী কোনো 1 কেজি অথবা 5 কেজি বা 10 কেজি ক্রেতার কাছে বিক্রি করতে চাইছে না। তারা দাবি করছে যে 1 কেজি, 10 কেজি অথবা 5 কেজি বিক্রি করলে তাদের সময়ের অপচয় হবে এবং তাদের যে যতটা দ্রব্য আছে সেটা বিক্রি করতে গেলে অনেকটা ব্যয় সাপেক্ষ হবে এবং অনেকটা সময় সাপেক্ষ হবে। সেই হিসেবে তারা বলতে চাইছে যে এই 1 কেজি, 5 কেজি বা 10 কেজির পরিবর্তে তারা 100 কেজি, 500 কেজি অথবা 1000 কেজির দাবি রাখছে, যে আমরা বিক্রি করলে 100, 500 অথবা 1000 কেজি ক্রেতার কাছে বিক্রি করব। সেটাকেই আমরা বলছি পাইকারি দ্রব্যমূল্য। এবার যে খুচরা কোনগুলো, যদি কোনো মানুষের কোনো তাদের পাড়া প্রতিবেশী অথবা কোনো বাজার থেকে কিংবা ছোটো দোকান থেকে সে তার চাহিদা মতো 1 কেজি চাল কিংবা 2 কেজি আলু যখন কিনছে, সেটাকে আমরা বলছি খুচরো বিক্রেতা। এই যে বিক্রি করছে তাকে বলা হয় খুচরো বিক্রেতা এবং যে কিনছে তাকে বলা হয় খুচরো ক্রেতা। এবার চলে যাবো আমরা বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যটা কি? এটা হচ্ছে কোনো একটি দেশের সঙ্গে অন্য দেশের যে ব্যবসা বাণিজ্য তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। এই বৈদেশিক বাণিজ্যের মধ্যে দুটো পার্ট, একটা আমদানি এবং একটা হচ্ছে রপ্তানি। আমদানি কাকে বলা হয়? যখন আমরা দেখি যে বাজার থেকে আমাদের কোনো পরিবারে বাজার থেকে কোনো দ্রব্য, নতুন জিনিস, টিভি, ফ্যান কিংবা মোবাইল আসলো, তখন কী হয়? আমাদের মনের মধ্যে একটা আনন্দ জাগে। এই যে মনের মধ্যে একটা আনন্দ জাগছে, এটাকে আমরা বলছি আমদানি। এবং কোনো একটা জিনিস যদি আমরা উৎপাদন করি, সাপোজ মনে করছি যে আমাদের জমিতে কোনো একটা ফসল উৎপাদন করলাম, সেই ফসলটা যখন আমরা সেটা বিক্রি করব বাজারে, মার্কেটে অথবা কোনো মানুষের কাছে বিক্রি করব, সেটাকে আমরা বলছি রপ্তানি। সেই পরিপ্রেক্ষিতে যদি এবার বৈদেশিকের নীতির পরিপ্রেক্ষিতে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো যে যেমন ভারতবর্ষ কী কী বৈদেশিকভাবে রপ্তানি করে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চা, পাট এবং কফি। আমরা জানি আমাদের ভারতের সবথেকে বেশি যে চাটা হয়, গুণগত মান দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের চা সবথেকে বেশি। এবং আসামের চায়ের যদি উৎপাদন প্রতি আসামের চাটা কিন্তু বেশি হয়। আর পাট হচ্ছে আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, এই দুটো জায়গায় পাটের চাষ খুব বেশি হয়ে থাকে। এই পাটের কাজটা কী হয়? পাটের কাজ দিয়ে আমরা জানি বিভিন্ন দ্রব্য সামগ্রী, ব্যাগ, জামা কাপড় কিংবা যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের অনেক কাজে লাগে, সেগুলো ব্যবহার করা হয়। তাহলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা ভারতবর্ষ কী করছি যে চা, পাট এবং কফি রপ্তানি করে থাকি এবং বাইরে থেকে যে আমদানি করে থাকি, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তেল, যেটাকে বলা হয় অশোধিত তেল বা ক্রুড অয়েল, যেমন পেট্রোল, ডিজেল। এই তেলগুলো আমরা কোন দেশ থেকে আনছি? আরব কান্ট্রি থেকে আমাদের দেশ আনছে। এরপরে এবং আমরা বলতে পারি যে যেসব মোবাইল অথবা ল্যাপটপ অথবা ইলেকট্রনিক জিনিস, গাড়ি, এইসব আমরা কিন্তু বেশিরভাগটাই বিদেশ থেকে আনছি, কারণ সেখানকার টেকনোলজি বা অর্থনৈতিক অনেকটা উন্নত। যেমন বলতে পারি জাপান থেকে আমরা কি আমদানি করে থাকি? জাপান থেকে অনেক গাড়ির যে যন্ত্রাংশ, আমাদের জানি যে আমাদের ভেলায় আছে লৌহ ইস্পাত শিল্প কারখানা, সবথেকে ভারতের বড় লৌহ ইস্পাত শিল্প কারখানা। আরও আছে টিস্কো, বার্নপুর, রাউরকেলা। এইসব কী হচ্ছে? এখানে যেসব যন্ত্রপাতি বড় বড় উৎপাদন হবে যেসব অঞ্চলে, সেখানের যে কাঁচামালগুলো, সেই কাঁচামালগুলো আমরা জাপান থেকে নিয়ে এসেছি। এবার ওখানে এত উন্নত কোনো শিল্প কারখানা, কোনো একটা অঞ্চলের শিল্প কারখানা উন্নত হওয়ার কারণ হচ্ছে সেখানকার
অর্থনৈতিক পরিবেশ, সেখানকার সরকারের মনোভাব। আমরা যদি এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা নিচে। কারণ কি, এখানে শিল্প কলকারখানা নেই, কারণ এখানে সরকারের উদাসীনতা দেখা যায়। এই জন্য আমরা বলতে পারি যে কোনো দেশ, কোনো অঞ্চল যদি অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়, তাহলে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের উদাসীনতা দেখতে হবে। সরকার কি মনোভাব পেশ করছে, সরকার কি চাইছে সেই রাজ্য বা সেই দেশ সেখানকার ডেভেলপমেন্ট করতে। এই হিসেবে আমরা বলতে পারি জাপানের যে সরকার, তারা পুরো ফ্রি মাইন্ড, মানে কোনো মানুষ যদি, একটা সাধারণ মানুষ, কৃষক মানুষ, সে যদি চায় যে সেখানে জাপান, আর একটা হচ্ছে আমেরিকা, যে আমরা যদি পৃথিবীতে সবথেকে 10 জন ধনী ব্যক্তি দেখি, তার মধ্যে বেশিরভাগ প্রায় 7 থেকে 8 জন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ কি, ওখানকার মানুষজন কোনোকে সুযোগ সুবিধা দেওয়া হয় যে তোমার ব্যবসা করবা। আমাদের এখানে কি হয়, আমার পাড়া প্রতিবেশী বা আমার বন্ধু যদি কিছু করতে যায়, আমরা কি বলি, হবে না, আগে থেকেই তাকে কি বলে দিচ্ছি, সে পারবে না। কারণ কি, এটা একটা ভয় দেখে যায়। কিন্তু এটা আমেরিকায় যদি হয়, আমেরিকা সরকার উৎসাহ দেবে যে হ্যাঁ তুমি যাও, সরকার তোমার পিছিয়ে আছে, টাকা লাগবে টাকা দেবে, জায়গা লাগবে, যাবতীয় যত কিছু লাগবে সব কিছু দেবে। এই পরিপ্রেক্ষিতে যদি পৃথিবীর 10 জন ধনী ব্যক্তির মধ্যে হয়, 7 জন থেকে 8 জন আমরা বলতে পারি প্রায় আমেরিকারই। কারণ কি, সেখানে সুযোগ সুবিধা আছে। এই জিনিসটা আমাদের জাপানের ক্ষেত্রে, জাপানের এতবার, যেমন আমরা জানি কি হয়েছিল, একবার হিরোশিমা নাগাসাকি শহরে পরমাণু বোমা পড়ার পর, এবং প্রতিনিয়ত কী হচ্ছে ওখানে, ভূমিকম্প হচ্ছে। আমরা জাপানকে জানি একটা ভূমিকম্পের দেশ, তার সত্ত্বেও জাপান এতটা অর্থনৈতিক উন্নতি কেন? কারণ সেখানকার জনগণ এবং সরকারের মধ্যে যে মত মিলন রয়েছে। এবং জাপান দেশটা যদি আমি দেখি, জাপান দেশের চারদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা, চারদিকে পাহাড় দিয়ে ঘেরার জন্য একটা কলকারখানা বা শিল্প কারখানা গড়ে তোলার জন্য কী হয়, আমাদের শক্তি সম্পদের প্রয়োজন হয়। এখানে জলবিদ্যুৎ, এবার এই পাহাড় থেকে যে জলরাশিগুলো নিচে নামে এসছে, এই জলরাশিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করায়। এর ফলে কী হচ্ছে, এখানে জলশক্তিরও খুব ব্যাপক উন্নত। এবং সেখানকার যে মানুষজনগুলো আছে, যেটাকে আমরা বলি সুলভ শ্রমিক বা দক্ষ শ্রমিক, এই শ্রমিকগুলো বলতে গেলে আমাদের ভারতবর্ষ থেকে যেমন ড্রেন অ্যান্ড পেইন, আমরা জানছি, ড্রেনটা জানছি যে ড্রেন কি, যে কোনো একটা মেধা মানুষকে যদি কোনো দেশের ভাড়া করে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবর্তে তাকে কী হয়, পারিশ্রমিক দেওয়া হয়, সেইগুলোকে আমরা বলছি ব্রেন ড্রেন। তাহলে আমরা দেখতে পেলাম যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি এবং রপ্তানি কি কাকে বলে? দেখতে পেলাম আমদানি, যদি কোনো জিনিসপত্র আমরা নিয়ে এসি সেটাকে আমদানি বলছি, এবং কোনো জিনিসপত্র যখন বাইরে সেটাকে রপ্তানি, যদি আমরা সেটাকে সেরে দিই বা ব্যবসার আকারে সেটা বিক্রি করে দিই, সেটাকে বলে রপ্তানি। এবার আমরা চলে যাব পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কি? পরিবহন যোগাযোগ ব্যবস্থা বলতে বোঝায় যে কোনো একটি অঞ্চল থেকে, সাপোজ আমরা মনে করলাম কলকাতা থেকে শিলিগুড়িতে কোনো দ্রব্য যদি কলকাতা থেকে শিলিগুড়িতে পাঠানো হয়, কীভাবে পাঠাবো? ট্রেন, বাস অথবা প্লেন, এইসবের মাধ্যমে। এই যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোকে যোগাযোগ বলা হয়। এবং এই মাধ্যমগুলোর নাম হচ্ছে পরিবহন। যেমন আমরা বলি বাস একটা পরিবহন, ট্রেন একটা পরিবহন এবং প্লেন একটা পরিবহন। কিন্তু এ সত্ত্বেও আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সেটা আবার কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা বলতে পারি সেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমার গাড়ির প্রয়োজন হয় না, সেটাকে মোবাইল, ইন্টারনেট একটা আধুনিক যোগাযোগ ব্যবস্থা। ইমেল, তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এইসবের মাধ্যমে কী হচ্ছে, জিনিসপত্র আদান প্রদান করা হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এটার সবথেকে সুযোগ সুবিধা কি, এটার সময়টা খুব কম লাগে এবং এর খরচাটাও খুব কম। আমার ইচ্ছে হলো 1 সেকেন্ডের মধ্যে কোনো একটা তথ্য আমি পাঠাবো কারোর কাছে, মোবাইলে হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম, সব থেকে দ্রুতর মাধ্যমে চলে যাবে সেটা। তো এই পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে আমি যদি দেখি যে, তাহলে আমি কী জানলাম যে কোনো মালপত্র এক স্থান থেকে যদি আরেক স্থানে নিয়ে যাই, এটাকে আমার পরিবহন বলছি। এই পরিবহনের যে মাধ্যমগুলো আছে তার মধ্যে রেলপথকে বলা হয় ভারতের যে ভারতের জীবনরেখা। কারণ কি, ভারতে সবথেকে বেশি যদি মালপত্র এবং জনগণের পরিবহন করা হয়, এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করা হয়, সেটা রেলের মাধ্যমে করা হয়। ওই জন্য আমাদের রেলপথকে বলা হয় ভারতের জীবনরেখা। 2 নম্বর হচ্ছে সড়কপথ। সড়কপথটা কি? সড়কপথের মধ্যে তার আগে একটা জানবো যে সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন রেক্ট্যাঙ্গেল, সেটা কি? ভারতবর্ষের 4টে গুরুত্বপূর্ণ শহর, কলকাতা, চেন্নাই, মুম্বাই এবং দিল্লি, এই 4টে শহরকে 6 লাইন বিশিষ্ট যে রোড দ্বারা যুক্ত করা হয়েছে, সেটাকেই আমরা বলছি সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন ট্রায়াঙ্গেল। এবার এর সঙ্গে একটা আছে হীরক চতুর্ভুজ। হীরক চতুর্ভুজটা কি? হীরক চতুর্ভুজ হলো যখন এই শহরগুলোকে, 4টে শহরকে আমরা রেলপথের মাধ্যমে যুক্ত করব, সেটাকে আমরা বলছি হীরক চতুর্ভুজ।
এই যোগাযোগ মাস্টার ব্যবস্থা এবং পরিবহনের মধ্যে একটা পাবো হচ্ছে রুজ্জুপথ। রুজ্জুপথটা কোথায়? রুজ্জুপথ আমরা দেখতে পাবো হচ্ছে পাহাড়ি অঞ্চলে, যেখানে যদি এই পাহাড়ি অঞ্চলগুলো এবং দুর্গম অঞ্চলে কী হচ্ছে, সেখানে যাতায়াত আমরা যেভাবে বাস, ট্রাম অথবা বলতে পারি যে ট্যাক্সি, বিভিন্ন গাড়ির মাধ্যমে যাতায়াত করে, সেখানে কিন্তু সেই সুযোগ সুবিধা থাকে না। সেই সুযোগ সুবিধা না থাকার জন্য কী হচ্ছে, এখানে তার অথবা দড়ির মাধ্যমে একটা উঁচু স্থান থেকে আরেকটা উঁচু স্থানে টানিয়ে দেওয়া হবে, এবং এর মাধ্যমে মালপত্র অথবা আমরা বলতে পারি যে কোনো মানুষজন এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, সেটাকে আমরা বলছি রুজ্জুপথ। এর একটা পথ পাবো পাইপলাইন। পাইপলাইনটা কি? পাইপলাইন হচ্ছে, পাইপলাইনের মাধ্যমে আমরা কি আদান প্রদান করি? তৈল জিনিস, যেটা হচ্ছে লিকুইড টাইপের, মানে কেরোসিন, ডিজেল, পেট্রোল, সেটা এক স্থান থেকে আরেক স্থান আমরা কিসের মাধ্যমে যাবে? সেটা পাইপের মাধ্যমে, সেটাকে আমরা বলা হচ্ছে পাইপলাইন। এবং এই পাইপলাইনের মাধ্যমে আরেকটা জিনিস কী যায়, সেটা জলও যাওয়া যায়, এক স্থান থেকে আরেক স্থানে পাইপলাইনের মাধ্যমে জল যাওয়া যায়, এটা হচ্ছে পাইপলাইনের। এবার তাহলে আমরা বর্ণনামূলকভাবে চ্যাপ্টার দুটো দেখে নিলাম। এবার এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এবং আমরা আমাদের যে নোটগুলো তৈরি করছি, নোটের মধ্যে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং যাদের এই ক্লাসটা ভালো লাগছে তারা যদি নোটটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং নোটটার দাম আমরা রেখেছি কত? 49 টাকা। তাহলে চলো শুরু করছি এমসিকিউ প্রশ্নগুলো। আর একটা কথা বলি যে পরীক্ষায় এমসিকিউর প্রশ্ন কীভাবে আসবে, যদি আমি বলি যে ভারতের সবথেকে দীর্ঘতম সড়কপথ কোনটি, সেই হিসেবে যদি 4টে প্রশ্ন থাকবে, হয়তো বলা থাকলো যে NH-44, NH-37, NH-31 অথবা NH-55, এই 4টের মধ্যে একটি অপশন সঠিক হবে এবং সেটাকেই আমরা টিক মারতে হবে। সেটা যদি আমরা বলি NH-44 হচ্ছে আমাদের ভারতের সবথেকে দীর্ঘতম সড়কপথ, সেটা কোথায় আছে? আমাদের কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত যে সড়কপথটি, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম সড়কপথ। এই যে প্রশ্নটা, এটাকে শিক্ষার্থীদের সুবিধার্থে আর কি, তারা যেন ভালোভাবে সহজ সরলভাবে পড়তে পারে, ওই জন্য আমরা এটা এক লাইনে এর প্রশ্ন এবং অ্যান্সার করে দিচ্ছি। যেমন বলতে পারি যে ভারতের দীর্ঘতম সড়কপথ কি, তার নাম হলো NH-44, এইভাবে আমরা করি। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি দেখি, কলকাতা মেট্রো রেল 1984 সালে চালু হয়েছিল। এই কলকাতা মেট্রো রেলকে বলা হয় কি? কলকাতার জীবনরেখা। পৃথিবীর দীর্ঘতম ব্যস্ততম যে খালটা রয়েছে সেটার নাম হচ্ছে সুয়েজ খাল। ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক NH-19। সড়কপথের দৈর্ঘ্য ভারতের স্থান পৃথিবীতে তৃতীয়। পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে অবস্থিত। সুয়েজ খালের দৈর্ঘ্য 163 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থার দুটি গুরুত্ব, একটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারবো এবং বেটা রেডিওর মাধ্যমেও আমরা যোগাযোগ করতে পারবো। এই যে পড়াটা পড়লাম, এটা পরীক্ষা দিতে পারে যে এটা কোন শ্রেণীর কার্যকলাপের অন্তর্গত। এটা জানি যে আমরা বাণিজ্য ও অর্থনীতি এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় এটা আমাদের 3য় শ্রেণী কার্যকলাপের অন্তর্গত, যেটাকে যারা আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে এটাকে বলা হয় গোলাপি কালারের লেবার। যেমন বলা হয় যে কোনটা কোন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর কার্যকলাপ থাকে। যেমন প্রথম শ্রেণীর কার্যকলাপের মধ্যে আমাদের পরে হচ্ছে কৃষিকাজ, দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপের মধ্যে পরে আমাদের শিল্প, এবং এই তৃতীয় শ্রেণীর কার্যকলাপের মধ্যে আমাদের পরিবহন, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, এইগুলো পরে। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। পরিষেবা হলো তৃতীয় স্তরের কার্যকলাপ। যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইন্টারনেট। পৃথিবীর দীর্ঘতম খালপথ হলো সুয়েজ খাল। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে। NH-44 দীর্ঘতম জাতীয় সড়কপথ ভারতে। সড়কপথের দৈর্ঘ্যে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। এই যে তৃতীয় স্তরের কার্যকলাপ বা এই কার্যের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলা হয় গোলাপি পোশাককারী। WTO এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। তারের সাহায্যে পাঠানো বার্তাটিকে বলে টেলিগ্রাম। এই যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবং এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। যদি আর যে ক্লাসটা করা হয়েছে ক্লাসগুলো তোমরা সবাই নোট করে নেবে, এবং যাদের
এই নোটটা বা পিডিএফটা দরকার তারা অবশ্যই যোগাযোগ করবে। যারা নতুন স্টুডেন্ট তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য এবং সবার আগে যদি ক্লাসগুলো তোমরা পেতে চাও তাহলে আমাদের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকবে। ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।